আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার। রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। সারা দেশে রেল, লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। ক্রেতাশূন্য বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। দলীয় কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এলে সেখান থেকে তাকে আটক করা হয়। এদিকে পুলিশের হাতে আটক হওয়ার আগে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এটিএন বাংলাকে রিজভী বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসায় কোটা বিরোধী আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ সময় তিনি নিরীহ শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন। এদিকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে, আমি মনে করি এরা আলোর পথের যাত্রী। এদের এই গণতন্ত্রের যাত্রা শুভ হোক। এরা গোটা দেশকে আলো দেখাচ্ছে। সেই আলোই আলোকিত হয়ে নিশ্চয়ই গণতন্ত্র মুক্তি পাবে এবং মানুষ তার কথা বলার স্বাধীনতা, তার অধিকার হারানোর যে বেদনা, সেই অধিকার তারা খুঁজে পাবে এবং সেই বেদনা থেকে তারা মুক্তি লাভ করবে। দর্শক, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। তিনি জানাচ্ছেন রাজধানীর সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ মৌ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের আজকে দ্বিতীয় দিন চলছে এবং তাদের এই কর্মসূচিকে ঘিরে পুরো ঢাকাতে কিন্তু এক ধরনের ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। যদিও সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু অন্য কোনো ছুটির দিনে কিন্তু আজকের মতো যে নীরবতা আমরা দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু হয় না। এই মুহূর্তে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, কোনো গণপরিবহন কিন্তু চলতে আমরা দেখিনি। যদিও সকালে কিছু গণপরিবহন চলেছে বলে আমরা জেনেছি। এখন কেবলমাত্র ব্যক্তিগত গাড়ি নিয়ে জরুরি কাজ যাদের রয়েছে তারা কেবলমাত্র বের হয়েছেন। এছাড়া মোটরসাইকেল, সিএনজি রয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু সাধারণ মানুষ সাধারণভাবে অন্য দিনগুলোতে যেরকম বের হয় আজকে কিন্তু সেরকম বের হচ্ছেন না। এবং এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পাচ্ছি যারা বাইরে বের হয়েছেন তাদের মধ্যে। আসলে তারা অনেকেই জানতে চান যে আসলে পরিস্থিতি কি হতে যাচ্ছে এবং আমাদের কাছেই, সাংবাদিকদের কাছেই অনেকে জানতে চান। আপনি জানেন যে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে এবং আমরা সাংবাদিকরাও কিন্তু অনেকটা তোপের মুখে রয়েছি। আমরা আন্দোলনকারীদের ঠিক কাছাকাছি গিয়ে কিন্তু আমরা খবর সংগ্রহ করতে পারছি না। আপনি জানেন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গতদিনও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, একজন সাংবাদিক নিহতও হয়েছেন। তাই সংঘর্ষের ঘটনাগুলো যেসব জায়গায় ঘটছে কিংবা বিক্ষোভও যেসব জায়গায় শিক্ষার্থীরা করছেন সেসব জায়গায় খুব কাছ থেকে কিন্তু আমরা খবর সংগ্রহ করতে পারছি না। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় জেনেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করছেন। কিছু কিছু জায়গায় পিকেটিংয়ের খবরও পাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত পুলিশের সাথে গতদিন যেরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে সেরকম কোনো সংঘর্ষের ঘটনা, বড় ধরনের সংঘর্ষের ঘটনার খবর আমরা পাইনি। এবং সড়কগুলোতে কিন্তু পুলিশের উপস্থিতিও সেরকম নেই। গতদিন যেমন ছিল, পুলিশ অনেকটা কৌশলজনক অবস্থানে রয়েছেন এবং নগরবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং তারা চান যে এই সমস্যা দ্রুত সমাধান হোক এবং ছাত্ররাও তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাক। দেশের বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আন্দোলনকারীরা। ভৈরবে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা গুলিবিদ্ধ হন। ভৈরবে
থানা ঘেরাও করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে কক্সবাজারে গতকাল সংঘর্ষে আহত কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহসান হাবিব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সাতক্ষীরায় আন্দোলনকারী ৩২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। পিবিআই অফিস, যেটা পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, এই অফিসে কিন্তু বিক্ষুব্ধকারীরা আগুন লাগিয়েছে। অফিস যেটা সেখানে আগুন দিয়েছে, পাশাপাশি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড সেখানেও কিন্তু আগুন লাগিয়েছে এবং জালকুড়ি ওই এলাকাগুলোতে কিন্তু আগুন লাগিয়েছে। দুপুর 12টার দিকে কিন্তু লিংক রোডে জালকুড়ি এবং ভুইগড় এলাকাতে বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে রেখেছে। এখনো কিন্তু সাইনবোর্ড এলাকায় প্রায় 100 মানুষ কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাঁতহাট থানা আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছে। তাঁতহাট থানা তছনছ করা হয়েছে এবং থানার সামনে থাকা 2টি ট্রাকেও আগুন দিয়েছিল তারা। এবং রাত্রেবেলা এখানে আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অফিস প্রথমে ভাঙচুর করা হয় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি গত রাত 9টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং সেখানে সমস্ত জিনিসপত্র বের করে, আসবাবপত্র বের করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। মানিকগঞ্জে গতকালকে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় মানিকগঞ্জে একটা থমথমা অবস্থা বিরাজ করছে। এছাড়া যে ঢাকার যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু আমরা দূরপাল্লার কোনো যানবাহন সকাল থেকে দেখতে পাচ্ছি না। স্থানীয় কিছু যানবাহন চললেও সেখানে যাত্রীর সংখ্যা কম। আমরা বলতে পারি যে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে, একটা দেশ একটা উৎকণ্ঠা বিরাজ করছে যে আমরা কি করব না করব এই নিয়ে একটা মানিকগঞ্জবাসী একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তো আজকে সকাল থেকে এখানে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং আমরা যেটুকু খবর পেয়েছি দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হতে পারে। গতকালকে যে এখানে প্রায় 26-27 জনের মতো আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, সেখান থেকে চকরিয়ার একজনের মৃত্যু হয়েছে। তার নাম আহসান হাবিব। সে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় মানুষজনের চলাচল খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। স্বাভাবিক দিনের তুলনায় রাস্তায় যান চলাচল ও কম রয়েছে। এদিকে গতরাত 3টা পর্যন্ত নগরীর চানগাঁও ও বহাদ্দারহাট এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে নিহত 2 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তানভীর আহমেদ। তিনি নগরের আশকোনা আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মহেশখালী। এদিকে সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নেতারা চট্টগ্রামে তাদের 200 নেতাকর্মীকে আটকের অভিযোগ করেন। এছাড়া সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে সারা দেশের রেল চলাচল। বৃহস্পতিবার বেলা 1টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে সদরঘাট থেকেও আজ নির্ধারিত গন্তব্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। বরিশাল ও চাঁদপুরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। গতরাত থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই সেবা। এর ফলে এ সময়ের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। ইন্টারনেট প্রোভাইডার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মহাখালীতে বিআরটিএ ভবন, সেতু ভবন ও ডাটা সেন্টারে আন্দোলনকারীরা আগুন দেওয়ার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ডাটা সেন্টারে বেসরকারি খাতে ইন্টারনেট সেবার সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করা হয়, তবে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলা যাচ্ছে।
সারা দেশে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ ঘাটতি না থাকলেও আরও এক দফা বেড়েছে সবজি, চাল, মাংস, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে ট্রিপল সেঞ্চুরি করেছে কাঁচা মরিচ। বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। সারা দেশে চলমান আন্দোলনে পরিস্থিতি যেমন থমথমে, তেমনি প্রায় ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো। তবে এর মধ্যেও বাজার করতে এসে স্বস্তি নেই ক্রেতাদের। পরিবহন সংকটের অজুহাতে বেড়েছে সব সবজির দাম। সবচেয়ে কম দামি সবজি পেঁপে ও আলুর দাম 60 টাকা কেজি। যদিও বাজারে পণ্যের কোনো কমতি নেই। কোনো কিছুরই কোনো কমতি নেই, সবকিছুই আছে, টাকাটা থাকবে। এবং দাম তো মনে হচ্ছে আগুন। কোনো একটা সুযোগ আছে, ব্যাস দামটা বাড়িয়ে দিয়েছে। সাফারার আমরা সবচেয়ে কম দাম হলে পেঁপে বর্তমানে 60 টাকা 50 টাকা কেজি। কিনা খাইতে আমাকে অনেক কষ্ট হয়। আমরা যেই বেতন পাই আমরা এটা দিয়ে পোষাইতে পারতাছি না। কুরবানির ঈদের আগ থেকেই বাড়তি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজের আমদানি যথেষ্ট হলেও দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এদিকে ঝাঁঝ বেড়েই চলেছে কাঁচামরিচের দাম পৌঁছেছে 300 টাকার উপরে। মরিচের দাম 320 টাকা। গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক বস্তা 2 বস্তা আনার পরে যদি আমি 2 টাকা কমাতে না 2 টাকা কমাই বেশি, আবার 2 টাকা বাড়াই আনলে 2 টাকা বাড়াই বেশি। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। আমরা বলি কৃষি মার্কেটে দোষী করে আড়তদারে দোষী করে একজনে এভাবে কাদা ছিটাছিটি হইতেছে। দাম বেশি, প্রত্যেক চাইলে 2-3 টাকা বাড়ছে। গরিবের আমিষ খাত মুরগির দামও বাড়তি। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। গ্যাঞ্জামের কারণে সাপ্লাই কম হয়, গাড়ি করে আসতে হয়, রিক্সের ব্যাপার। যেখানে 10 টাকায় তো এখানে 3 টাকায় রাখে, 4 টাকায় রাখে। গাড়ি ভাড়া একটু বৃদ্ধি পাইছে, যার জন্য দাম একটু বাড়তি। গত সপ্তাহের দামের সাথে গরুর মাংস, ডিম, তেল ও ডালের দামে খুব একটা হেরফের হয়নি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নীতি সুদ হার বাড়িয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগামী 6 মাসের জন্য নতুন আর্থিক নীতি প্রকাশ করা হয়েছে। চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুদহার নির্ধারণের ভিত্তি ধরা হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে নীতি সুদহার বৃদ্ধি, ক্রলিং পেগ ও খেলাপি ঋণ কমানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিলে সুদহার বাজার ভিত্তিক করা হয়। এতে কোনো ব্যাংকের সুদের হার 18 ভাগের কাছাকাছি চলে যায়। সেই হিসেবে নতুন মুদ্রানীতিতে এই ধারা অব্যাহত থাকছে। এবার পার্টিক্স খেলার খবর। নারী এশিয়া কাপ টি-20তে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী অক্টোবরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ রেখেই এই টুর্নামেন্ট খেলতে নামছে টাইগ্রেসরা। বাংলাদেশের পরের ম্যাচ 22 জুলাই থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিপক্ষে 24 জুলাই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, এশিয়া কাপে তার দল ভালো করতে পারলে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা আরও বাড়বে। আর দল নিয়ে আজই শুরু হচ্ছে নারী টি-20 এশিয়া কাপের আসর। দুটি প্রীতি ম্যাচ খেলতে 22 জুলাই ভুটান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 24 ও 27 জুলাই হবে ফিফা টায়ার 1-এর ম্যাচ দুটি। এর আগে থিম্পুতে 11 ও 13 জুলাই হওয়ার কথা খেলাগুলো, কিন্তু ফ্লাইট জটিলতায় তা সম্ভব হয়নি। আগামী অক্টোবরে কাঠমান্ডুতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সবশেষ 2022 সালে নারী সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে এটি হবে সাবিনাদের প্রথম বিদেশ সফর। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার। রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। সারা দেশে রেল, লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে আগুন ও আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। ক্রেতাশূন্য বাজারে নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।